আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে খাগড়াছড়ি থেকে দীঘিনালা যাবেন, ভাড়া কত, খরচ কত, কোথা থেকে যাবেন এবং যাওয়ার পথের সেই নৈসর্গিক সৌন্দর্য দেখাবো আপনাদেরকে। সুতরাং ভিডিওটা না টেনে দেখতে থাকুন। দর্শক, এখন আমি আছি খাগড়াছড়ি শহরের দীঘিনালা স্টেশনে। অর্থাৎ আপনারা যদি দীঘিনালা যেতে চান তাহলে খাগড়াছড়ির যেখানেই থাকুন না কেন, অটোওয়ালাকে বলবেন আপনি দীঘিনালা স্টেশন যাবেন, তাহলেই তারা আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। ভাড়া সর্বোচ্চ 10 থেকে 20 টাকার মধ্যে হবে জনপ্রতি, এর বাইরে নয়। এবং এখান থেকেই চাঁদের গাড়ি ছেড়ে যায় হচ্ছে একেবারে সোজা দীঘিনালার উদ্দেশ্যে। একটা গাড়ি আমি অলরেডি পেয়েছি, তবে এই গাড়িটাতে আমি উঠতেছি না, কারণ আমি সামনের সিটটাতে বসবো, ড্রাইভারের সাথে সেকেন্ড সিটার হিসেবে যাব। যেহেতু আমি ব্লগ বানাবো তাই এই গাড়িতে না গিয়ে এই যে একদম পরের গাড়িতে যাচ্ছি। এই গাড়িতে আমার সিট অলরেডি হয়ে গেছে, ড্রাইভারের পাশেই আমি বসবো। এই যে এই সিট আমার। আর এখানেই যেতে যেতে আপনাদেরকে দেখাবো এই খাগড়াছড়ির নৈসর্গিক সৌন্দর্য এবং জানাবো খাগড়াছড়ি ভ্রমণের ডিটেলস। কিভাবে আসবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, খরচ কেমন হবে, ডিটেলস জানাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ। তো আমাদের গাড়ি একদম যথাসময়ে ছেড়ে দিয়েছে, অর্থাৎ এখানে যথাসময় বলতে কোনো সময় নেই, গাড়ি যতক্ষণ লোড না হবে তারা ছাড়বে না। আর এগুলো হচ্ছে বিশেষ চাঁদের গাড়ি। তো যেটা অরিজিনালি চাঁদের গাড়ি সেগুলো এখন খুব কম চলে, এগুলো এখন মাল টানার কাজে ব্যবহৃত হয়। তো এখন এই বোলেরো গাড়িগুলো বা মাহিন্দ্রা গাড়িগুলো এখন মানে সিট মানে কী বলবো আর কি, এটা হচ্ছে প্যাসেঞ্জার বহনের জন্য বিশেষভাবে মডিফাই করে নিয়েছে তারা। মডিফাই করেই এখন এগুলো হচ্ছে পাহাড়ে তারা ভাড়া মারতেছে। তো বন্ধুরা, প্রথমে বলে নেই যে খাগড়াছড়ি থেকে দীঘিনালার দূরত্ব প্রায় 17 কিলোমিটার। ভাড়া হচ্ছে 70 টাকা। অবাক হওয়ার কিছু নেই, পাহাড়ের ভাড়াটা এমনই, প্রতি কিলোমিটার প্রতি 4 থেকে 10 টাকা পর্যন্ত হাঁকা হতে পারে। আর দীঘিনালা থেকে আপনারা যেতে পারবেন সাজেক বা একদম মিজোরাম বর্ডার পর্যন্ত যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সাজেক যেতে হলে আপনারা যে কাজটা করবেন, যদি সিঙ্গেল যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা একদিন আগে দীঘিনালা চলে যাবেন। দীঘিনালাতে গিয়ে অনেক ছোট ছোট হোটেল আছে, মানে দামি হোটেলও আছে, ছোটোখাটো হোটেলও আছে। দেখা যাচ্ছে 300 টাকা 350 টাকার মধ্যে আপনারা সেখানে থাকতে পারবেন। এবং সেখানে থাকার পরে পরের দিন সকালে 9টা থেকে 10টার দিকে একটা গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে ভাড়া সম্ভবত 350 থেকে 400 টাকা নিতে পারে। আসলে গাড়ি ভেদে বা তাদের মন মর্জির উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে। যেহেতু সাজেকে গাড়ি সাধারণত সব রিজার্ভ যায়, আর রিজার্ভ যদি নিতে চান একটা গাড়ি, তাহলে শুধু দিন গিয়ে দিন আসার ক্ষেত্রে কিন্তু 6,500 থেকে 7,000 বা 8,000ও চাইতে পারে। এবং আপনারা যদি এইভাবে রিজার্ভ করেন যে আপনারা আজকে যাবেন আবার কালকে আসবেন, তাহলে 10 থেকে 12,000 বা 15,000 টাকা নেবে। তো আমার কাছে মনে হয় যদি সিঙ্গেল এইভাবে যান সেটাই সবচেয়ে বেটার হবে। আর আপনি যদি মনে করেন যে না, টাকা পয়সার কোনো সমস্যা নেই, বাজেট ট্যুর নয়, বরং ট্যুরটা হবে একটা বিগ ট্যুর, সো নো প্রবলেম, আপনারা আপনাদের মতো খরচ করতে পারেন। তবে আমি আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি কিভাবে আপনি বাজেট ট্যুর করবেন। এখন আসা যাক খরচের ব্যাপারে। বিশেষ করে খাগড়াছড়ি ট্যুর করতে গেলে আপনাকে অবশ্যই খুব হিসেব করে বুঝে শুনে খরচ করতে হবে। আর যদি আপনি একটু বেহিসাবি খরচ করেন তাহলে আপনি যত টাকায় আনেন না কেন, দেখবেন যে ট্যুর শেষে আপনার বাড়ি ফিরতেই কষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং অবশ্যই আপনারা জেনে বুঝে এবং হিসেব করে খরচ করবেন। বিশেষ করে আমরা এই সমস্ত ট্যুরে এসে যে কাজটা করে থাকি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেকেই ভুলবশত অনেক বেশি খরচ করে ফেলি। বিশেষ করে দেখা যাচ্ছে এই সমস্ত ট্যুরিস্ট এলাকায় ভালো ভালো কিছু হোটেল আছে, সেখানে আমরা না বুঝে ঢুকে পড়ে দেখা যায় যে গলা কাটা দাম দিতে হয়। তো আপনি একটু হিসেব করে চললে, একটু আশেপাশে খেয়াল রেখে যদি খান, তাহলে দেখবেন যে 70-80 টাকা বা 100 টাকার মতো ভরপেট বেশ ভালোভাবে আপনি খেতে পারবেন এবং অনেক ভালো পরিবেশে খেতে পারবেন। তবে খাগড়াছড়িতে ট্যুর করার সময় বা বান্দরবান, রাঙামাটি যেখানেই ট্যুর করুন না কেন, একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন। কারণ এখানে অনেক আদিবাসী হোটেল আছে, অনেক অমুসলিম হোটেল আছে, যেখানে হয়তো বা আদিবাসীদের জন্য বা অমুসলিমদের জন্যই স্পেশাল খাবার তৈরি করা হয়, যেটা আপনার জন্য হয়তো একদম নিষিদ্ধ। সুতরাং এটা একটু দেখে শুনে বুঝে আপনারা নেবেন, তারপর খাবেন। তা না হলে কিন্তু
একটা কিছু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। অবশ্য আমি যখনই যে হোটেলে যাই, আমি হোটেলে আগে জিজ্ঞেস করি ভাই খাবারটা হালাল কিনা। ঠিক আপনারাও ঠিক সেইভাবেই জিজ্ঞেস করে নেবেন যে এই খাবারটা হালাল নাকি হারাম। তবে এখানে কিছু লক্ষণীয় বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এক নম্বর কথা হচ্ছে, আপনি যদি গাইড নেন সেক্ষেত্রে কিন্তু গাইডের সাথে কথা বলে নেবেন তার খরচ কত এবং তাকে কি কি দিতে হবে, তার কন্ডিশন কি কি, এগুলো না বুঝে যদি গাইড নেন সেক্ষেত্রে কিন্তু আবারও এক ধরনের বিপদ বা পেনাল্টির শিকার হতে হবে আপনাকে। সুতরাং আমার মনে হয় যে এখানে গাইড নেওয়ার তেমন কোনো প্রয়োজন নাই। আপনি সাজেক যান বা দীঘিনালা যান, গাইডের কোনো দরকার নেই। আর সাজেকে যাওয়ার পরে হোটেল রুম বুকিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে আবারও একটু সতর্ক হতে হবে। আপনাকে কিন্তু দেখা যাবে অনেকেই মুরগি বানানোর জন্য বসে আছে, একদম 5,000 10,000 টাকা এই ধরনের ভাড়া চাইবে। তবে দরকার নেই, আপনি 1,000 বা 1,500 টাকাতেও সাজেকে অনেক ভালো ভালো রুম পেয়ে যাবেন এবং অনেক আকর্ষণীয় মানে এই সমস্ত রুমগুলো। সুতরাং আপনার 4-5 হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি একটু দরদাম করে নেন তাহলে 1000-এর নিচেও পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে সাজেকে সব কিছুর কস্ট একটু বেশি, যেহেতু এটা পুরোটাই পর্যটন নির্ভর জায়গা। সুতরাং স্বাভাবিকের চাইতে দাম বেশি হবে, এটা খুব স্বাভাবিক। এমআরপির চাইতে যে কোনো প্রোডাক্টের দাম 5 থেকে 10 টাকা বেশি হবে। আর এটার পিছনে কারণ হচ্ছে এই লং ডিস্ট্যান্সে যে কোনো পণ্য নিয়ে যাওয়া আসা খুবই কষ্টকর। সুতরাং এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই যে তারা অতিরিক্ত মুনাফা করছে বা লাভ করছে। সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে পণ্য নিয়ে যাওয়া এবং আসা দুটোই খুব কষ্টকর এবং ব্যয় সাপেক্ষ। সুতরাং এমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। অনেকেই আবার মনে করবে হয়তো যে দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক হাইওয়ে রেস্টুরেন্ট আছে, তাদের মতো এরা আচরণ করছে। আসলে বিষয়টা কিন্তু এমন নয়। শান্তি পরিবহন খাগড়াছড়ির সবচাইতে টপ মোস্ট একটা পরিবহন ব্যবসা বলতে হবে। এই শান্তি পরিবহনের মাধ্যমে হয় ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে বা কুমিল্লা ফেনী থেকে আপনি খাগড়াছড়ি যাবেন, সেখানে শান্তি পরিবহনের বাস আপনি পাবেন 80%। বাংলাদেশের 3টি পার্বত্য জেলায় কিন্তু 3টি পরিবহন কোম্পানি রাজ করতেছে। খাগড়াছড়িতে শান্তি পরিবহন, রাঙামাটিতে পাহাড়িকা এবং বান্দরবনে 2টি পরিবহন আছে, পূবালী এবং পূর্বানী। এরা যৌথভাবে ব্যবসা করতেছে। তো এই 3টি পার্বত্য জেলাতে এরাই মূলত মানে পরিবহনটাকে কন্ট্রোল করে আর কি। এছাড়াও অন্যান্য বাস আছে, শ্যামলী, হানিফ, এগুলো আছে। তবে এগুলো সব মানে খুবই কম, তুলনামূলক খুব কম, তেমন একটা নয়। তো যাই হোক, সেটা হয়তো তেমন কোনো বিষয় নয়। দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি দীঘিনালা। এই যে দেখতে পাচ্ছেন, আমরা দীঘিনালা একদম বাজারেই চলে এসেছি। আর একটু পরে আমরা নামবো এবং এখান থেকে নামার পরে একটু সামনে ডানে বামে হেঁটে গেলেই কিন্তু অনেক হোটেল আপনি পাবেন। যে সমস্ত হোটেলগুলো কম খরচ বেশি খরচ সবই আছে আর কি। তারপর এখান থেকে আপনি চলে যেতে পারবেন সাজেক বা আরও অনেক টুরিস্ট স্পট আছে, যেগুলো দিয়ে হয়তো দেখা যাচ্ছে যে নদী পথে আপনি রাঙামাটি পর্যন্ত যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ইনশাল্লাহ আগামীতে আবার আমি দেখাবো রাঙামাটি নদী পথে এখান থেকে কিভাবে যেতে হয় এবং সাজেক নিয়েও ভিডিও খুব শীঘ্রই আসবে।